নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। আজকে আমরা কি পড়ব? দ্বাদশ শ্রেণীর ওল্ড সিলেবাসের খাদ্য সংরক্ষণ চ্যাপ্টারটি। এটি কিন্তু সেমিস্টার সিস্টেমের অন্তর্গত না। 2025 যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা, ফার্স্ট আমরা পড়ে নেব খাদ্য সংরক্ষণের সংজ্ঞা। ফার্স্ট কি পড়ে নেব? খাদ্য সংরক্ষণের সংজ্ঞা। তাহলে খাদ্য সংরক্ষণের সংজ্ঞা আমরা কি বলছি? যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন জীবাণু ও কীটপতঙ্গের আক্রমণ ও পচনের হাত থেকে কীটপতঙ্গের আক্রমণ ও পচন প্রতিরোধের মাধ্যমে খাদ্যের কি স্বাদ, গন্ধ, বর্ণ, পুষ্টিমূল্য বজায় রেখে খাদ্যকে যথাসম্ভব অবিকৃত অবস্থায় দীর্ঘদিন ব্যবহারযোগ্য অবস্থায় রাখা সম্ভব, তাকে বলছি খাদ্য সংরক্ষণ। এবার আমরা পড়ব খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য। খাদ্য সংরক্ষণ কেন দরকার? প্রত্যেকটা পয়েন্ট, এখানে আমাদের 8টা পয়েন্ট আছে, আমরা 8টা পয়েন্ট কিন্তু আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট, খাদ্যের অপচয় রোধ। খাদ্যের অপচয় রোধ। তাহলে খাদ্য সংরক্ষণের মাধ্যমে কিন্তু আমরা খাদ্যের বিভিন্ন সময়, বছরের যে বিভিন্ন সময়ে যে অতিরিক্ত ফসল উৎপাদিত হয়, সেটি খাদ্য সংরক্ষণের মাধ্যমে তার অপচয় আমরা কি করতে পারি? রোধ করতে পারি। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো খাদ্যের অপচয় রোধ। খাদ্যের অপচয় রোধ। সেকেন্ড পয়েন্ট কি? খাদ্যের জীবনকাল বৃদ্ধি। আচ্ছা, জীবনকাল মানে শেলফ লাইফ। তাহলে জীবনকালটা কি? যে কোনো খাদ্য সেটা কতদিন অবিকৃত অবস্থায় থাকবে, সেটা গ্রহণযোগ্য অবস্থায় থাকবে, যেটা আমরা খেতে পারবো, সেই সময়কালকেই বলা হয় ওই খাদ্যের জীবনকাল। ঠিক আছে? কেমন পেরিশেবল যে ফুডগুলো আছে, মানে পচনশীল খাদ্যের কিন্তু জীবনকাল সব থেকে কম হয়। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এদের জীবনকাল কিন্তু সব থেকে কম হয়, তাই তো? তাহলে কি বলছে? খাদ্যের জীবনকাল বৃদ্ধি। খাদ্য যাতে দীর্ঘদিন অবিকৃত অবস্থায় থাকতে পারে, যাতে তার স্বাদ, গন্ধ, বর্ণের কোনো পরিবর্তন না হয়, যাতে সেটা গ্রহণযোগ্য অবস্থায় থাকতে পারে, সেটাই বলছে খাদ্যের জীবনকাল বৃদ্ধি। ঠিক আছে? পরের পয়েন্ট, খাদ্যের সরবরাহ বৃদ্ধি। খাদ্যের সরবরাহ বৃদ্ধি। ঠিক আছে? তাহলে মরশুমি ঋতুতে যেমন ধরো আম, ঠিক আছে, এই আম গ্রীষ্মকালে পাওয়া যায়, আমরা কিন্তু এখন শীতকালেও আম খেয়ে থাকি, তাই তো? সেটা স্টোরেজের মাধ্যমে হচ্ছে। আপেল শীতকালের ফসল, কমলা লেবু, আপেল, এগুলো মোসাম্বি লেবু, এগুলো শীতকালের। তাহলে এগুলো কিন্তু আমরা অন্য সময় খেয়ে থাকছি, তাই না? তাহলে একটা সময়ের জিনিস যে আমরা অন্য সময়ে পাচ্ছি, ঠিক আছে, বা যেটা সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যেটা আমরা অন্য সময়ে পাচ্ছি, সেটাকেই কি বলা হচ্ছে? যে খাদ্যের সরবরাহ বৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, খাদ্যে বৈচিত্র্য সৃষ্টি। আচ্ছা, আরেকটাও বলতে পারে, যেমন ধরো ফ্রোজেন পিসের কথাটা বলা হয়নি, সেটাও যেমন ফ্রোজেন অবস্থায় ডিহাইড্রেশনের মাধ্যমে যদি আমরা মটরশুঁটিকে রাখি, মটরশুঁটিও কিন্তু শীতকালে হলেও বছরের যে কোনো সময় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, বৈচিত্র্য সৃষ্টি। ধরো আম, আম আমাদের ভীষণ প্রিয়, তাই না? পাকা আম, কাঁচা আম। তাহলে আম কখন হচ্ছে? আম গ্রীষ্মকালে হচ্ছে, তাই তো? আচ্ছা, এই যে গ্রীষ্মকালে আম হচ্ছে, এই গ্রীষ্মকালে আম আমরা সিজনে আমটা খাচ্ছি। তাছাড়া আম দিয়ে কি হচ্ছে? আমের আচার হচ্ছে, আমের তেল আচার হচ্ছে, হ্যাঁ, আমের মিষ্টি আচার হয়, আম সত্ত্ব হয়, আমের জ্যাম হয়, আমের জেলি হয়, ঠিক আছে, আমের মোরব্বা হয়। তাহলে এই যে এতগুলো বললাম, শুধু আম দিয়ে তৈরি হচ্ছে, তাই না? তাহলে খাদ্যের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি, যেমন জ্যাম, জেলি, স্কোয়াশ, এগুলোর যে তৈরির মাধ্যমে, ঠিক আছে, আচার, বিভিন্ন ধরনের আচার তৈরির মাধ্যমে, তাহলে আমরা খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্যে বৈচিত্র্য সৃষ্টি করতে পারি। যে বড়ি যে যেমন আমরা রোদে শুকিয়ে যে বড়ি বানাই, সেটা খাদ্য সংরক্ষণ যদি না হতো, যদি রোদে শুকানোই না হতো, ডিহাইড্রেশন নাই করা হতো, তাহলে কি আমরা সেই বড়ির স্বাদ রান্নায় পেতাম? নিশ্চয়ই পেতাম না। তাহলে খাদ্যের বৈচিত্র্য সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু খাদ্য সংরক্ষণের ভূমিকা রয়েছে। তাহলে আমরা 5 নম্বর পয়েন্ট আসি, ব্যাকটেরিয়া ও জীবাণু প্রতিরোধ।
তাহলে খাদ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি, ছত্রাকের বৃদ্ধি, তারপরে মোলসের বৃদ্ধি, এগুলোকে প্রতিরোধের মাধ্যমে কিংবা ধ্বংস করার মাধ্যমে বা বৃদ্ধিকে স্তীমিত করার মাধ্যমে, এবং আর কি আছে, আর হলো বিভিন্ন ইঁদুর, হ্যাঁ, ইঁদুর, পোকামাকড়ের আক্রমণ, কীটপতঙ্গের, পোকামাকড় বলবো না, কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে, ইভেন খাদ্যের মধ্যে যে উৎসেচক আছে তার হাত থেকে কিন্তু মানে তার হাত থেকে খাদ্যকে বাঁচানোর জন্য কিন্তু কি দরকার, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু, বিভিন্ন কীটপতঙ্গ, খাদ্য মধ্যস্থ উৎসেচক প্রভৃতি প্রতিরোধের জন্য খাদ্য সংরক্ষণ দরকার। খাদ্যের অপ্রতুলতা কমায়। আচ্ছা, মধ্যপ্রাচ্যের যে ঊষর ভূমিতে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসলের যে ভ্যারাইটি এগুলো হচ্ছে না, তাহলে অন্য দেশ থেকে সেগুলো কি করছে, আমদানি করছে ওরা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেমন আমাদের দেশটার শুকনো ফল, খেজুর, এগুলো কিন্তু বিদেশে রপ্তানির মাধ্যমে কিন্তু আমরা অর্থ উপার্জিত করি। আবার দার্জিলিংয়ের টি একদম বিদেশে, প্যারিসে সেখানে পাওয়া যাচ্ছে, একটা ক্যাফের মধ্যে দার্জিলিং টি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কিন্তু আমাদের ফসল, আমাদের দেশের চা মানে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা কি করছি, অর্জন করতে পারছি। তাহলে খাদ্যের অপ্রতুলতা হ্রাস, ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যতের খাদ্যাভাব মেটায়। আচ্ছা, ভবিষ্যতের খাদ্যাভাব মেটায় বা একই সঙ্গে আরেকটা পয়েন্ট দেখো, জরুরিকালীন সমস্যার সমাধান। ধরো সবসময় তো মানে ক্লাইমেট সমান হয় না, কোনো সময় ধরো যে খরা হলো, কোনো সময় বন্যা হলো, কোনো সময় আবার দুর্ভিক্ষ হলো। এই যে সময়গুলোতে কিন্তু খাদ্যাভাব মেটানো সম্ভব হলো শুধুমাত্র খাদ্য সংরক্ষণের মাধ্যমে। পরেরটা, দেশের সম্পদ রক্ষা। ওই যে আমাদের দেশে উৎপাদিত বিভিন্ন সামগ্রী বিদেশে মানে রপ্তানির মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যেমন আমাদের এখানে গলদা চিংড়ি, বড় বড় গলদা চিংড়ি বিদেশে চলে যাচ্ছে। কিসে যাচ্ছে, নাকি বরফের, ছোট ছোট বরফের মাধ্যমে সংরক্ষণে, হিম মিশ্রের মাধ্যমে সংরক্ষণের মাধ্যমে যাচ্ছে। সেটা হলো প্রিজার্ভেশন বাই লো টেম্পারেচার, তাই তো, লো টেম্পারেচারেও কিন্তু প্রিজার্ভেশন হয়। তো সেইভাবে কিন্তু কি হচ্ছে, সেটা বিদেশে রপ্তানি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খাদ্য সংরক্ষণ মানে আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয়তা মেটাচ্ছে, তাই তো। তাহলে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য আমরা এখান থেকে পড়লাম।